আমার সমস্ত ছাত্রছাত্রীদেরকে স্বাগত। আমি আজকে তোমাদের দর্শনের আরেকটি অধ্যায় আলোচনা করব। আজকে 12 দর্শনের আরোহী পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এই চ্যাপ্টারটা অনেকটাই তোমাদের কাছে জটিল বলে মনে হতে পারে, কিন্তু আজকের ক্লাসটি করার পরে তোমাদের কাছে এই চ্যাপ্টারটি খুব সহজ হয়ে যাবে। এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন তো আসেই, এর সঙ্গে সঙ্গে তোমাদের শর্ট প্রশ্ন আসে, যে শর্ট প্রশ্নগুলো আজকের ক্লাসটা করলে পরে অবশ্যই তোমাদের ক্ষেত্রে সম্ভব হবে বলে মনে করি। বেশ, চলো দেখা যাক। যারা এই পদ্ধতি সম্পর্কে জানতে চাও তারা দেখো আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি কি আমরা আগে আলোচনা করেছি। আরোহণ মানে স্বরূপ, কারণ, দুটি ঘটনার মধ্যে কার্য কারণ সম্পর্ক আমরা আবিষ্কার করতে চাই প্রকৃতির একরূপতা নীতির উপরে ভিত্তি করে। কিন্তু প্রকৃতির একরূপতা নীতির উপরে ভিত্তি করে আমাদের খুব জটিল সমস্যার সম্মুখীন হতে হয়। প্রকৃতির ওপরে সবসময় সব জিনিস একসঙ্গে হঠাৎ করে প্রত্যক্ষ করা সম্ভব হয়ে ওঠে না। তার জন্যই দার্শনিক জন স্টুয়ার্ট মিল এ সিস্টেম অফ লজিক গ্রন্থে 5টি পরীক্ষণমূলক পদ্ধতির কথা বলেন। উনি বলেন যে পদ্ধতিগুলির সাহায্যে আমরা দুটি ঘটনার মধ্যে পর্যবেক্ষণ আর পরীক্ষণের মাধ্যমে অপ্রয়োজনীয় ঘটনাগুলোকে সব কাটছাট করে দিতে পারবো এবং প্রয়োজনীয় ঘটনা দুটির মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করতে পারবো। তাকে পরীক্ষণমূলক পদ্ধতি বলে। তিনি 5টি পরীক্ষণমূলক পদ্ধতির কথা বলেছেন। দেখো, অন্বয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি আর পরিশেষ পদ্ধতি। এইবার এই 5টি পদ্ধতির মধ্যে আমাদের সিলেবাসে আছে 4টি পদ্ধতি। বেশ, তা 5টি পদ্ধতির মধ্যে প্রথম দুটিকে উনি বলেছেন মেন, আর পরের 3টিকে উনি বলেছেন নকল পদ্ধতি। কেমন উনি নাম দিয়েছেন দেখো, অন্বয়ী পদ্ধতির নাম দিয়েছেন মৌলিক বা মুখ্য পদ্ধতি। অন্বয়ী পদ্ধতিকে বলা হয় মৌলিক বা মুখ্য পদ্ধতি, আর ব্যতিরেকী পদ্ধতিকেও বলা হয় মৌলিক বা মুখ্য পদ্ধতি। মানে এই দুটো প্রধান আর এর হচ্ছে অপ্রধান। এই 3টে পদ্ধতি আছে, এই 3টে পদ্ধতি অপ্রধান। এদেরকে বলা হয় গৌণ পদ্ধতি। এটাও গৌণ, এটাও গৌণ। তবে আর একটা বিষয় বলে রাখি, এইগুলি শর্টের মধ্যে আসা সম্ভব না। তাহলে দেখো, এই অন্বয়ী পদ্ধতি কার রূপান্তর, কোন পদ্ধতি রূপান্তর তোমাদেরকে জানতে হবে। অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি, অন্বয়ী পদ্ধতির রূপান্তর। ঠিক আছে, এই পদ্ধতির রূপান্তর অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতির রূপান্তর, অন্বয়ী পদ্ধতির রূপান্তর হলো অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। ঠিক আছে, এরপরে দেখো, ব্যতিরেকী পদ্ধতি থেকে সৃষ্টি হয়েছে কোন পদ্ধতি? ব্যতিরেকী পদ্ধতি থেকে সহপরিবর্তন পদ্ধতি সৃষ্টি হয়েছে। তাহলে কি বার করলাম? দেখো, সহপরিবর্তন পদ্ধতি এইভাবে না করে এইটাকে এইভাবে করা যেতে পারে। এই খোঁজাটা মানে এই ব্যতিরেকী পদ্ধতি থেকে বা অন্বয়ী পদ্ধতি থেকে, দুটোর থেকেই সহপরিবর্তন পদ্ধতি সৃষ্টি হতে পারে। আর পরিশেষ পদ্ধতি আমাদের একদম ডাইরেক্ট ব্যতিরেকী পদ্ধতি থেকে আসছে। তাহলে বোঝা যাচ্ছে যে বললাম অন্বয়ী পদ্ধতি থেকে সৃষ্টি হয়েছে অন্বয়ী ব্যতিরেকী। অন্বয়ী পদ্ধতি রূপান্তর ব্যতিরেকী থেকে পরিশেষ। ঠিক আছে, এইবার সহপরিবর্তন পদ্ধতি আমার বাকি আছে। সহপরিবর্তন পদ্ধতিটা মনে রাখবে, অন্বয়ী পদ্ধতি থেকেও সৃষ্টি হয়েছে, আবার ব্যতিরেকী পদ্ধতি থেকেও সৃষ্টি হয়েছে। তাহলে এখানেও সহপরিবর্তন, কখনো কখনো আর কি, সবসময় নয়, সহপরিবর্তন। ঠিক আছে, তাহলে তোমরা কি বুঝলে? দেখো, অন্বয়ী পদ্ধতি থেকে সৃষ্টি হয়েছে অন্বয়ী ব্যতিরেকী সহপরিবর্তন, ব্যতিরেকী পদ্ধতি থেকে সৃষ্টি হয়েছে পরিশেষ সহপরিবর্তন। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম মিলের 5টি পদ্ধতি। দুটি পদ্ধতিকে বলা হয় মৌলিক বা মুখ্য পদ্ধতি, আর বাকি 3টিকে বলা হয় গৌণ পদ্ধতি। এই দুটি থেকেই বাকি 3টি পদ্ধতির সৃষ্টি হয়েছে, এটা বুঝলে। এইবার আমরা দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করতে গিয়ে
নানা সমস্যার সম্মুখীন হয়, এই জন্য মিল অপসারণ সূত্রের কথা বলেছেন। অপসারণ সূত্র বলতে তোমরা কি বুঝবে? দুটি ঘটনার মধ্যে যেগুলো অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক, সেই ঘটনাগুলোকে বর্জন করে প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় ঘটনাগুলোকে গ্রহণ করে দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক স্থাপন করা হয় যে পদ্ধতির মাধ্যমে, তাকে বলা হয় অপসারণ সূত্র। আমরা কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে গেলে অপসারণ সূত্রগুলো সম্পর্কে আমাদেরকে কিন্তু জানতেই হবে। আর এই অপসারণ সূত্রগুলো সম্পর্কে আমরা 4টে সূত্র পাই। দার্শনিক মিল বলেছেন অপসারণ সূত্র 3টি, কিন্তু দার্শনিক বেন বলেছেন অপসারণ সূত্র 4টি। এই অপসারণ সূত্রগুলো কার্যকারণ নীতির উপর ভিত্তি করেই কিন্তু সৃষ্টি হয়েছে। তোমরা জানো যে গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত সত্যান্তরহীন পূর্ববর্তী অপরিবর্তনীয় ঘটনা, আর পরিমাণের দিক থেকে কারণ হলো কাজের সমান। তা আমরা দেখব অপসারণ সূত্র আমরা 4 প্রকারই কিন্তু পড়ব। এই প্রসঙ্গে তোমাদেরকে বলি যে আমাদের কিন্তু বেইন আর মিল যদি উল্লেখ করে দেয় তাহলে পরে কিন্তু আমরা বলবো যে অপসারণ, মিলের মতে অপসারণ সূত্র 3 প্রকার, যদি বেনের কথা উল্লেখ করে দেয় তাহলে 4 প্রকার, যদি উল্লেখ না করে তাহলে কি বলবে? সমস্যায় 4 প্রকার বলবে। ঠিক আছে, অধিকাংশ দার্শনিকরা 4 প্রকার স্বীকার করেছেন। বেশ, তাহলে আমরা 1 নাম্বার অপসারণ সূত্র নাম হচ্ছে প্রথম অপসারণ সূত্র। ঠিক আছে, প্রথম অপসারণ সূত্র। বেশ, 2 নাম্বার হচ্ছে দ্বিতীয় অপসারণ সূত্র। 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বারটা এখানেই লিখি ভালো হবে। 3 নাম্বার হচ্ছে তৃতীয় অপসারণ সূত্র। 4 নাম্বার হচ্ছে চতুর্থ অপসারণ সূত্র। ঠিক আছে, এই অপসারণ সূত্রের আবার অনেক নাম আছে। অপসারণ সূত্র, অপনয়, অপনয়ন, বর্জন পদ্ধতি, এইগুলো সব অপসারণের সূত্র। কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে, তাই এই অল্টারনেটিভ নামগুলো, এক একজনের অনেক নাম থাকলে পরে সেই নামগুলো জেনে রাখতে হবে। বেশ, ঠিক আছে, দেখো প্রথম সূত্র নিয়ে অপসারণের প্রথম সূত্র। এই সূত্র নাম কিন্তু প্রথম নয়, সূত্রের নাম হবে অপসারণের প্রথম সূত্র। তোমাদের সময় কম লাগবে বলে ওরকম করে লিখেছিলাম প্রথম সূত্র। ঠিক আছে, তেমনি এটাও তাই, দ্বিতীয়। প্রথম সূত্রে কি বলা হয়েছে দেখো, পূর্ববর্তী বা অগ্রবর্তী ঘটনার যে অংশকে বাদ দিলে কার্যের বিলুপ্তি ঘটে না তাকে অপসারণের প্রথম সূত্র বলে। তাহলে অপসারণের প্রথম সূত্র হলো, আমি বলেছি ঘটনা আছে আমাদের দুই দিকের, পূর্ববর্তী আগের ঘটনাটিকে বাদ দিলে পরের ঘটনাটি বাদ যায় না, তাহলে সেই আগের ঘটনাটি পরের ঘটনার কারণও নয় বা পরের ঘটনাটি আগের ঘটনার কার্যও নয়। কেমন একটা উদাহরণ দিই, ধরো একজনের ম্যালেরিয়া হয়েছে, ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছে। এবার ডাক্তারবাবু বললেন যে একজনের ধরো চরম জ্বর আর কি, ম্যালেরিয়াটা আমরা পরে ডাক্তারের কাছে গিয়ে জানলাম চরম জ্বর, হলকম্প দিয়ে জ্বর, করে কাঁপছে। ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলাম, ডাক্তারবাবু বললেন ম্যালেরিয়া হয়েছে, দিয়ে উনি প্রেসক্রিপশন করে দিলেন। ব্যাস, চলে এলাম বাড়ি। আমরা কিন্তু ম্যালেরিয়া যে জিনিসটা কি জানি না। আমরা আলোচনা করতে লাগলাম, ও রামবাবু সারা রাত জেগেছিল বলেই ওর ম্যালেরিয়া হয়েছে। বেশ, আবার দেখছি শ্যামবাবুর ওই রকম জ্বর, করে কাঁপছে। ডাক্তারবাবু কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তারবাবু বলছে শ্যামবাবুরও ম্যালেরিয়া হয়েছে, ওষুধ লিখে দিলেন। দেখা গেল শ্যামবাবু রাতের বেলায় প্রচুর পরিমাণে মাংস খেয়েছে। আমরা ভাবলাম মাংস খাওয়াটাই তাহলে এই জ্বর হওয়ার কারণ। এরপর যদুবাবুর দেখছি ম্যালেরিয়া হয়েছে, ডাক্তারবাবু বললেন। যদুবাবু কি করেছিল? যদুবাবু ওই বিয়ের বাড়িতে ভোজ খেয়েছিল, তো বদ হজম হয়ে গিয়েছিল। আমরা তাহলে ভাবলাম বদ হজমটাই হচ্ছে ম্যালেরিয়ার কারণ। কিন্তু দেখা গেল এইরকম করে ওই পাড়াতে অনেক কজনের ম্যালেরিয়া হয়েছে। এইবার সবারই দেখা গেল তাহলে রামবাবুর অসুস্থতা আর শ্যামবাবুর অসুস্থতা এক নয়, শ্যামবাবুর অসুস্থতা যদুবাবুর অসুস্থতা এক নয়। তাহলে এদের পিছনে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। তাহলে পূর্ববর্তী ঘটনাকে, অর্থাৎ ঠান্ডা লাগা, তারপরে ওই মাংস খাওয়া ইত্যাদি ঘটনাগুলোকে যদি আমরা বাদ দিয়ে দিই তবুও দেখা যাবে ম্যালেরিয়া থাকবে। তাহলে দেখো পূর্ববর্তী ঘটনাগুলো, অর্থাৎ রামবাবুর যে রাত জাগা
বা শ্যামবাবুর যে অধিক পরিমাণে মাংস সে খাওয়া, এইগুলোকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলেও দেখা যাবে যে ম্যালেরিয়া কিন্তু রোগটা আছে। পাড়াতে অনেকের হয়েছে, সবারই দেখা গেল আলাদা আলাদা জিনিস কারণগুলোকে ধরা হয়েছে। ভাবছিলাম যেটা সেটা দেখছি না, এই কারণটা ভাবছিলাম কিন্তু অন্যজনা দেখছি না এই কারণটার সঙ্গে জড়িত নয় সে, তাহলে এটা কারণ নয়। আমরা বাদ দিয়ে জানতে পারছি। তাহলে যে ঘটনাকে পূর্ববর্তী ঘটনাকে বাদ দিলে পরবর্তী ঘটনার বিলোপ ঘটে না, তাকে বলা হয় অপসারণের প্রথম সূত্র। এই ক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু জানতে পারছি। দেখা গেল মশাতে কামড়িয়েছে, রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু সবাই কিন্তু মশারি টানিয়ে শয়নি, আর ওই অঞ্চলে প্রচুর মশা, তাদেরকে মশাই কামড়িয়েছে আর ম্যালেরিয়া হয়েছে। এইবার জানা গেল যে মশার কামড়ে তাদের ম্যালেরিয়া হয়েছে। তাহলে পূর্ববর্তী ঘটনা যেগুলো আমার নকল আর কি, যেগুলোকে আমি কারণ বলে মনে করছিলাম, সেগুলোকে বাদ দিলে কার্যের বিলুপ্তি ঘটে না, তাকে বলা হয় অপসারণের প্রথম সূত্র। এই সূত্রের ওপরে নির্ভর করে আমাদের অন্যয়ী পদ্ধতি সৃষ্টি হয়েছে। সেই জন্য আমি কিন্তু প্রথম সূত্রটা 1 নম্বর এখানেই লিখেছি, অপসারণের প্রথম সূত্র। এই সূত্রেও আমাদের কারণের গুণগত লক্ষণের ওপরে গুণগত লক্ষণ মনে রাখতে হবে, কিন্তু এগুলো শর্টে আসে, এটাও তাই, গুণগত লক্ষণ। দেখো আমরা এরপরে চলে যাব অপসারণের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র ওপরে ব্যতিরেকি পদ্ধতি গঠিত হয়েছে। তা দ্বিতীয় সূত্র বলা হয়েছে যে পূর্ববর্তী ঘটনাকে বাদ দিলে পরবর্তী ঘটনা অর্থাৎ কার্যের বিলুপ্তি ঘটে, তাহলে সেই পূর্ববর্তী ঘটনাটি পরবর্তী ঘটনার কারণ বা পরবর্তী ঘটনা পূর্ববর্তী ঘটনার কার্য হবে। আমরা দেখেছিলাম আগে অন্যয় পদ্ধতির উদাহরণে যে ম্যালেরিয়া রোগের কারণ হিসেবে আমরা মশার কামড়, অ্যানোফিলিস মশার কামড়টাকে পেয়েছিলাম। অন্যয় পদ্ধতিতে কিন্তু বাদ দিয়েছিলাম, পেয়েছি আমরা ব্যতিরেকি পদ্ধতিতে। দেখো ব্যতিরেকি পদ্ধতিতে যদি আমি মশার কামড়টাকে বাদ দিয়ে দিই তাহলে দেখা যাবে যে আমার কিন্তু ম্যালেরিয়া রোগটা বাদ পড়ে যাবে। তাহলে যে পূর্ববর্তী ঘটনাকে বাদ দিলে পরবর্তী ঘটনাটি বাদ পড়ে যায়, তাহলে সেই পূর্ববর্তী ঘটনাটি পরবর্তী ঘটনার কারণ বা পরবর্তী ঘটনাটি পূর্ববর্তী ঘটনার কার্য। এটা অপসারণের দ্বিতীয় সূত্র। এই দ্বিতীয় সূত্র ব্যতিরেকি পদ্ধতি গঠিত হয়েছে। দ্বিতীয় সূত্র হচ্ছে গুণগত লক্ষণের ওপরে গুণগত লক্ষণ প্রতিষ্ঠিত। এরপরে চলে যাব অন্যয়ী ব্যতিরেকি। আচ্ছা, অন্যয়ী ব্যতিরেকি পদ্ধতি কোন সূত্রের ওপরে প্রতিষ্ঠিত এই সম্পর্কে আমি তো কিছু লিখিনি। আচ্ছা, লিখিনি তো কি হয়েছে, দেখো এইভাবে তোমরা এটা এইভাবে ভাবতে পারো, অন্যয়ী পদ্ধতি প্রথম সূত্র, অন্যয়ী ব্যতিরেকি পদ্ধতি দ্বিতীয় সূত্র। তাহলে অন্যয়ী পদ্ধতি আর ব্যতিরেকি পদ্ধতি, তাহলে অন্যয়ী আর ব্যতিরেকি পদ্ধতি এইভাবে করো, প্রথম ও দ্বিতীয় সূত্র। ঠিক আছে, এবার মনে থাকবে, দেখো অন্যয়ী ব্যতিরেকি পদ্ধতি প্রথম ও দ্বিতীয় সূত্রের উপরে ভিত্তি করে গঠিত হয়েছে। বেশ, এরপর আমরা চলে যাব অপসারণের তৃতীয় সূত্রে। তৃতীয় সূত্রের উপরে ভিত্তি করে আমাদের সহপরিবর্তন পদ্ধতি গঠিত হয়েছে। আচ্ছা, সহপরিবর্তন পদ্ধতি আমাদের চলে যাব তৃতীয় সূত্রটা। তৃতীয় সূত্র বলা হয়েছে দুটি ঘটনা অর্থাৎ পূর্ববর্তী ঘটনা এবং অনুবর্তী ঘটনা যদি একটি বিশেষ অনুপাতে হ্রাস বৃদ্ধি ঘটে তাহলে পূর্ববর্তী ঘটনা পরবর্তী ঘটনার কারণ বা পরবর্তী ঘটনা পূর্ববর্তী ঘটনার কার্য হবে। উদাহরণ যেমন ধরো তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে থার্মোমিটার, সবাই দেখেছো থার্মোমিটারের পারদটা আস্তে আস্তে হাই হয়ে যাচ্ছে, উচ্চতা বাড়ছে। আবার দেখা গেল তাপমাত্রা কমে যাচ্ছে আর থার্মোমিটারের পারদটা কমে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে তাপমাত্রা বাড়লেই কিন্তু থার্মোমিটারের পারদ বাড়ে। কারণ কি? তাপমাত্রা বাড়া। কার্য কি? থার্মোমিটারের পারদটা বাড়ছে। তাহলে একটা বাড়ার সঙ্গে সঙ্গে আরেকটা বাড়ছে। তাপমাত্রা কমলে থার্মোমিটারের পারদের উচ্চতা নামে। কারণ কি? তাপমাত্রা কমা। তাহলে একটা ঘটনা বাড়ার সঙ্গে সঙ্গে আর একটা ঘটনা বেড়ে যাচ্ছে, একটা ঘটনা কমার সঙ্গে সঙ্গে আর একটা ঘটনা কমে যাচ্ছে। তাহলে দুটি ঘটনা, পূর্ববর্তী ঘটনা এবং অনুবর্তী ঘটনা অর্থাৎ নির্দিষ্ট অনুপাতে হ্রাস বৃদ্ধি ঘটলে তাকে বলা হয় অপসারণের তৃতীয় সূত্র। এই তৃতীয় সূত্রের উপর ভিত্তি করে আমাদের সহপরিবর্তন পদ্ধতি গঠিত হয়েছে। এটা পরিমাণগত লক্ষণের উপরে প্রতিষ্ঠিত। ঠিক আছে, এবার চতুর্থ
অপসারণের চতুর্থ সূত্রের ওপরে পরিশেষ পদ্ধতি গঠিত হয়েছে। পরিশেষ পদ্ধতি আমাদের সময় ছিল, তোমাদের সময় নেই, তাই এই সূত্রটা আমি আলোচনা করছি না। এরপরে আমি চলে যাব তোমাদের অন্বয়ী পদ্ধতির অল্টারনেটিভ প্রচুর নাম। এই পদ্ধতিগুলোর অল্টারনেটিভ যে নামগুলো আছে সেই নামগুলো তোমাদেরকে আমি এখনই লিখে দেবো, সেই নামগুলো একবার দেখে নাও। দেখো, অন্বয়ী পদ্ধতি বা ব্যতিরেকী পদ্ধতি ইত্যাদি পদ্ধতিগুলোর বেশ কয়েকটি নাম পাই। সেই নামগুলোর মধ্যে কয়েকটি আমি তোমাদের লিখে দিলাম, যে নামগুলি তোমরা খুব ভালোভাবে দেখে নেবে। অন্বয়ী পদ্ধতিকে বলা হয় আবিষ্কারের পদ্ধতি, পর্যবেক্ষণের পদ্ধতি, গুণগত পদ্ধতি। ব্যতিরেকী পদ্ধতিকে বলা হয় প্রমাণের পদ্ধতি, পরীক্ষণের পদ্ধতি, শ্রেষ্ঠ পদ্ধতি, গুণগত পদ্ধতি। অন্বয়ী ব্যতিরেকীকে বলা হয় সংযুক্ত পদ্ধতি, মিশ্র পদ্ধতি, দ্বৈত অন্বয়ী পদ্ধতি, পরোক্ষ ব্যতিরেকী পদ্ধতি, যুগ্ম পদ্ধতি, আবিষ্কারের পদ্ধতি, গুণগত পদ্ধতি। আবার সহপরিবর্তনকে বলা হয় আবিষ্কারের পদ্ধতি, পর্যবেক্ষণের পদ্ধতি, পরীক্ষণের পদ্ধতি, পরিমাণগত পদ্ধতি আর ব্যতিরেকী পদ্ধতির বিকল্প পদ্ধতি। তো এইগুলো সম্পর্কে তোমরা এইভাবেই একটা চার্ট তৈরি করে নেবে, এইভাবে মুখস্থ করে নেবে। এইখান থেকে 1 নম্বরের একটা শর্ট আসবে, তাই তোমরা এই নামগুলোকে খুব সুন্দরভাবে করে নিও। অন্বয়ী পদ্ধতিকে কিভাবে আমরা সহজে বুঝবো বা প্রত্যেকটা পদ্ধতি সম্পর্কে তোমাদের কাছে আমি কীরকমভাবে সহজ করে তুলে ধরবো, যাতে তোমরা সেই বড় প্রশ্ন, যেটা 8 নম্বরের প্রশ্ন আসে, সেই প্রশ্নটা খুব সহজেই পারবে। তারপরে পরবর্তীকালে যে চ্যাপ্টার আছে দোষ বিচার, সেই দোষ বিচারের চ্যাপ্টার করতে গেলে আমি যে এখনই আলোচনা করব, সেই আলোচনাগুলো চরম গুরুত্বপূর্ণ। কিন্তু বলে রাখি, তোমাদের মধ্যে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে এই তোমাদের ছোট্ট আঙুলটি নিয়ে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দাও। আমি চলে যাব অন্বয়ী পদ্ধতি কিভাবে চিনব, অন্বয়ী পদ্ধতি সম্পর্কে কিভাবে জানবো। প্রত্যেকটা পদ্ধতি আমরা কিন্তু আলোচনা করব। প্রত্যেকটা পদ্ধতি কিভাবে চিনব, কিভাবে সেই পদ্ধতিগুলো জানবো, কিভাবে সেই পদ্ধতিগুলোর ব্যাখ্যা করব, এই পদ্ধতিগুলোর ওপরে নির্ভর করে আমরা কিন্তু পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ দোষ বিচার যেগুলো আছে চরম গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা, তার জন্য এই আমি যেগুলো এরপরে বলবো সেগুলো সবাই মন দিয়ে দেখো, বোঝো, তাহলে পরের চ্যাপ্টারটা বুঝতে আমাদের খুবই সুবিধা হবে। ঠিক আছে, ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের এই ছোট্ট আঙুলটি নিয়ে গিয়ে। বেশ, ঠিক আছে। দেখো, আমরা অন্বয়ী পদ্ধতি চেনার উপায় সম্পর্কে বলছি। 2 বা তার বেশি দৃষ্টান্ত থাকবে, দৃষ্টান্তগুলি পর্যবেক্ষণমূলক হবে আর দৃষ্টান্তগুলি সদর্থক হবে ও সম্ভাব্য হবে। আমি একটা উদাহরণ দিয়েছি, দেখো, সমুদ্র উপকূলবর্তী স্থানে প্রচুর নারকেল গাছ জন্মায়। তাহলে আমি এই কথাটা বলতে সাহস পেলাম কি করে? আমি নিশ্চয়ই আগে পর্যবেক্ষণ করেছি। হ্যাঁ, আমি দেখেছি দীঘাতে গিয়ে, ধরে নাও আমি দেখেছি দীঘাতে গিয়ে প্রচুর নারকেল গাছ, আমি দেখেছি পুরীতে গিয়ে প্রচুর নারকেল গাছ, আমি দেখেছি ভাইজাকে গিয়ে প্রচুর নারকেল গাছ। ভাইজাক যাওয়া হয়নি, পুরী গিয়েছিলাম, দীঘাও গিয়েছিলাম, বকখালিতে এই গতবার তার আগের বার পিকনিক করতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখেছি প্রচুর নারকেল গাছ। তাহলে আমি সমুদ্র উপকূলবর্তী স্থানে গিয়েছি, সেখানে দেখেছি প্রচুর নারকেল গাছ, আমি সিদ্ধান্ত নিলাম সমুদ্র উপকূলবর্তী স্থানে প্রচুর নারকেল গাছ জন্মায়। তাহলে এই থেকে আমার কিন্তু সিদ্ধান্ত হয়ে গেল। তাহলে আমি একাধিক সদর্থক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করলাম, আমি এই দুটি ঘটনার মধ্যে আমি সম্বন্ধটা বুঝতে পারলাম যে সমুদ্র উপকূলবর্তী জায়গা থাকলেই কিন্তু নারকেল গাছ জন্মাবে। বেশ, এই সিদ্ধান্তটা পর্যবেক্ষণমূলক বলে সিদ্ধান্ত সম্ভাব্য। এরপরে আমরা ব্যাখ্যা কিভাবে করব? দেখো, ব্যাখ্যার জায়গায় আমরা বলবো যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটি অন্বয়ী পদ্ধতি প্রয়োগ করা হয়েছে কারণ আমরা বারবার সমুদ্র উপকূলবর্তী স্থানে নারকেল গাছ জন্মাতে দেখে আমরা সিদ্ধান্ত করেছি, পর্যবেক্ষণের ওপরে ভিত্তি করে একাধিক সদর্থক দৃষ্টান্তর ওপরে নির্ভর করে আমরা সিদ্ধান্ত করেছি সমুদ্র উপকূলবর্তী স্থান হলো প্রচুর নারকেল গাছ জন্মানোর জায়গা। তাহলে আমরা এখানে কিন্তু এইভাবে অন্বয়ী পদ্ধতির সাহায্যে খুব সহজেই দুটি ঘটনার মধ্যে সম্বন্ধ আমরা আবিষ্কার করতে পারি। সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত কিন্তু সম্ভাব্য, শিওর নয়, সুনিশ্চিত নয়, সিদ্ধান্ত সম্ভাব্য হতে পারে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা অন্বয়ী পদ্ধতি সম্পর্কে জানতে পারবো। দেখো, এরপরে চলে যাব আমরা ব্যতিরেকী পদ্ধতি সম্পর্কে। ব্যতিরেকী পদ্ধতির চেনার উপায়ে চলে যাব। ব্যতিরেকী পদ্ধতি চিনতে গেলে আমাদের মনে রাখতে হবে দুটি দৃষ্টান্ত থাকবে। দৃষ্টান্ত দুটির একটি হবে সদর্থক আর একটি হবে নঙর্থক। এই দুটি দৃষ্টান্তের মধ্যে এই জিনিসটা মাথায় রাখবে,
যে কোনো একটি দৃষ্টান্ত উহ্য থাকতে পারে। বেশ, আর একটা শর্ত হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি অবশ্যই হবে পরীক্ষণমূলক পদ্ধতি। পর্যবেক্ষণও হতেও পারে, কিন্তু পরীক্ষণমূলক হয়। আর পরীক্ষণমূলক হয় বলেই ব্যতিরেকি পদ্ধতির সিদ্ধান্ত হবে সুনিশ্চিত। ঠিক আছে, আমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা বুঝবো। দেখো, আমরা একটা উদাহরণ নিয়েছি, থাইরয়েড গ্রন্থি কেটে বাদ দিলে বুদ্ধি ভোঁতা হয়ে যায়। অতএব থাইরয়েড গ্রন্থি হলো বুদ্ধি ভোঁতা হওয়ার কারণ। আমরা তর্কবিদ্যাসম্মত রূপ লিখব। লেখার পরে বাঁ দিকে পূর্ববর্তী ঘটনা ব্যাকেটে কারণ, আর ডান দিকে অনুবর্তী ঘটনা ব্যাকেটে কার্য। দেখো, বাঁ দিকে লিখব দিয়ে সদর্থক দৃষ্টান্ত আর নঙর্থক দৃষ্টান্ত দুটি দৃষ্টান্ত পাবো বলেছি। তা সদর্থক দৃষ্টান্ত লিখব থাইরয়েড গ্রন্থি আছে, ডান দিকে লিখব বুদ্ধি আছে। নঙর্থক দৃষ্টান্তে লিখব থাইরয়েড গ্রন্থি নেই আর ডান দিকে লিখব বুদ্ধি নেই। তাহলে থাইরয়েড গ্রন্থি সমান কারণ আর বুদ্ধি সমান কার্য। ব্যাখ্যাতে কি বলবো, যে যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটিতে ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, কারণ এখানে আমরা দুটি সদর্থক দৃষ্টান্তের মাধ্যমে দেখতে পাচ্ছি দুটি ঘটনা একই সঙ্গে উপস্থিত আছে। আবার নঙর্থক দৃষ্টান্তে যখন দেখছি তখন দেখছি দুটি ঘটনা একই সঙ্গে অনুপস্থিত আছে। তাহলে আমরা এই থেকে সিদ্ধান্ত করতে পারি যে পূর্ববর্তী ঘটনার সঙ্গে পরবর্তী ঘটনার একটা লিঙ্ক আছে, মানে একটা সম্পর্ক আছে। তাহলে পূর্ববর্তী ঘটনাকে সেই জন্য আমরা থাইরয়েড গ্রন্থিকে কারণ এবং বুদ্ধিকে আমরা কার্য বলতে পারি। ঠিক আছে, এটা পরীক্ষণের মাধ্যমে প্রমাণ করা হয়েছে, তাই ব্যতিরেকি পদ্ধতির সিদ্ধান্ত হবে সুনিশ্চিত। ঠিক আছে, এরপরে চলে যাব আমরা অন্যয়ী ব্যতিরেকি পদ্ধতিতে। অন্যয়ী ব্যতিরেকি পদ্ধতি চেনার উপায় সম্পর্কে বলে রাখি। অন্যয়ী ব্যতিরেকি পদ্ধতিতে একাধিক সদর্থক দৃষ্টান্ত এবং একাধিক নঙর্থক দৃষ্টান্ত থাকবে। দেখো, অন্যয়ী ব্যতিরেকি পদ্ধতি তোমাদের আমি একটি উদাহরণ দিয়েছি। এক ব্যক্তি যখনই আপিং খায় তখনই তার শ্বাসকষ্ট হয়, আর যখন আপিং খায় না তখন তার শ্বাসকষ্ট হয় না। কাজে আপিং খাওয়া হলো শ্বাসকষ্টের কারণ। এই ক্ষেত্রে আমরা অন্যয়ী ব্যতিরেকি পদ্ধতির যে তর্কবিদ্যাসম্মত রূপটা লিখবো সেই জিনিসটা তোমরা ভালো করে দেখবে। দেখো, তর্কবিদ্যাসম্মত রূপ পূর্ববর্তী ঘটনা আর অনুবর্তী ঘটনা আমি আর লিখছি না। তাহলে আপিং খাওয়া আছে এক নং ক্ষেত্রে, আপিং খাওয়া আছে, শ্বাসকষ্ট আছে। এগুলো কিন্তু বুঝে নিও, পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা, একটা কারণ একটা কার্য। ঠিক আছে, 2 নং ক্ষেত্রে আপিং খাওয়া আছে, শ্বাসকষ্ট আছে। 3 নং ক্ষেত্রে আপিং খাওয়া আছে, শ্বাসকষ্ট আছে। এবার আমার এটা হচ্ছে সদর্থক দৃষ্টান্ত। ঠিক আছে, সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ। এটা লিখতে হবে, কিন্তু হেডিং করতে হবে। সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ, পূর্ববর্তী ঘটনা আর অনুবর্তী ঘটনা, এখানে তর্কবিদ্যাসম্মত রূপ। বেশ, এরপরে চলে যাব নঙর্থক দৃষ্টান্ত গুচ্ছটা লিখতে হবে। দেখো, আমরা লিখবো এটা পূর্ববর্তী ঘটনা আর এটা অনুবর্তী ঘটনা। বেশ, 1 নং ক্ষেত্রে আফিং খাওয়া নেই, শ্বাসকষ্ট নেই। 2 নং ক্ষেত্রে আফিং খাওয়া নেই, শ্বাসকষ্ট নেই। 3 নং ক্ষেত্রে আফিং খাওয়া নেই, শ্বাসকষ্ট নেই। অতএব আফিং খাওয়া সমান কারণ। আর শ্বাসকষ্ট সমান কার্য। বেশ, দেখো তাহলে আমরা এবার দেখব, আমরা উদাহরণে পেয়েছি এক ব্যক্তি যখনই আফিং খান তখনই তার শ্বাসকষ্ট হয়। যখনই আফিং খান তার মানে অনেকবার। তাহলে প্রথমবারে একবার দেখেছি আফিং খেয়েছে, শ্বাসকষ্ট হয়েছে। আবার কোনো একদিন অন্য দিন দেখলাম যে আফিং খাচ্ছে, শ্বাসকষ্ট হয়েছে। আবার আরেকদিন দেখলাম আফিং খাচ্ছে, শ্বাসকষ্ট হয়েছে। আবার একদিন দেখলাম যে না আফিং খাই নাই, তো শ্বাসকষ্টও নাই। আবার আরেকদিন দেখলাম যে না আফিং খাই নাই, না শ্বাসকষ্ট নয়। আবার একদিন দেখলাম আফিং খাই নাই, শ্বাসকষ্ট নাই। তাহলে আমি এই থেকে সিদ্ধান্ত করতে পারলাম যে দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে।
ব্যাখ্যা কীভাবে করব? যুক্তিটি একটি আরোহণ অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটিতে অন্যয় ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, কারণ একাধিক শতার্থক দৃষ্টান্তগুচ্ছে আমরা দুটি ঘটনাকে উপস্থিত হতে দেখতে পাচ্ছি। আবার নঙর্থক দৃষ্টান্তগুচ্ছে আমরা দুটি ঘটনাকে একসঙ্গে অনুপস্থিত হতে দেখছি। এই থেকে আমরা সিদ্ধান্ত করছি যে পূর্ববর্তী ঘটনার সঙ্গে পরবর্তী ঘটনার একটি কার্যকারণ সম্পর্ক আছে। এই ব্যাপারটি আমাদের পর্যবেক্ষণের উপরে নির্ভরশীল বলে সিদ্ধান্ত সর্বদাই সম্ভাব্য হবে। ঠিক আছে, এরপরে চলে যাব আমরা সহপরিবর্তন পদ্ধতিতে। দেখো, সহপরিবর্তন পদ্ধতিতে আমরা যে জিনিসটা চেনার উপায়ের ক্ষেত্রে দেখতে পাই সেটা হচ্ছে আমরা দুটি ঘটনা দেখতে পাবো, সমমুখী পরিবর্তন বা বিপরীতমুখী পরিবর্তন। অর্থাৎ একটি ঘটনা বাড়ার সঙ্গে সঙ্গে আরেকটি ঘটনা বাড়তে পারে, একটি ঘটনা কমার সঙ্গে সঙ্গে আরেকটি ঘটনা কমতে পারে, বা বিপরীতমুখী পরিবর্তন একটি ঘটনা বাড়ার সঙ্গে সঙ্গে আরেকটি ঘটনা কমছে, একটি ঘটনা কমার সঙ্গে সঙ্গে আরেকটি ঘটনা বাড়ছে। এইভাবে যখন উদাহরণগুলো থাকবে তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা সহপরিবর্তন পদ্ধতি। তোমাদের ক্ষেত্রে বলে রাখি, পদ্ধতি যে বড় প্রশ্নটা দেয়, এই যে চেনার উপায়গুলো, এই ব্যাখ্যাগুলো তোমরা যদি একবার জেনে রাখো, স্পষ্ট হয়ে থাকো, তাহলে পরীক্ষার ক্ষেত্রে তোমাদের চিনতে সুবিধা হবে এটা কোন পদ্ধতি দিয়েছে। দুটোই যদি উদাহরণ দিয়ে দেয় তাহলে তোমাদের অনেকের ক্ষেত্রে চরম মুশকিল হয়ে যাবে যে এইটা কোন পদ্ধতি। কিন্তু তোমরা যদি চিনে রাখো তাহলে পরে কোনো অসুবিধা হবে না। বেশ, সহপরিবর্তন পদ্ধতির ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখতে পাই, পর্যবেক্ষণও দেখতে পাই, পরীক্ষণও দেখতে পাই। পর্যবেক্ষণ হলে পরে সিদ্ধান্ত হবে সম্ভাব্য, আর পরীক্ষণ হলে পরে সিদ্ধান্ত হয়ে যাবে আমাদের সুনিশ্চিত। তাহলে আমরা দেখবো একটা উদাহরণ সাহায্যে আমরা ব্যাপারটা ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখো, যুদ্ধ বিস্তারের সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি আছে। আমরা তর্কবিদ্যা সম্মত রূপ লিখবো, বাঁ দিকে লিখবো পূর্ববর্তী ঘটনা ব্যাকেটে কারণ, আর ডান দিকে লিখবো অনুবর্তী ঘটনা ব্যাকেটে কার্য। আগে যেমন লিখেছিলাম আর লিখছি না এটা। দেখো, 1 নং ক্ষেত্রে যুদ্ধ বিস্তার আছে, ডান দিকে লিখবো দ্রব্যমূল্য বৃদ্ধি আছে। 2 নং ক্ষেত্রে যুদ্ধ বিস্তার আছে, ডান দিকে লিখবো দ্রব্যমূল্য বৃদ্ধি আছে। 3 নং ক্ষেত্রে লিখবো যুদ্ধ বিস্তার আছে, ডান দিকে লিখবো দ্রব্যমূল্য বৃদ্ধি আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি একটি ঘটনা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্য বাড়ার সঙ্গে সঙ্গে, যুদ্ধ বাড়ার সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম চরম বেড়ে যাচ্ছে। তাহলে আমি কি সিদ্ধান্ত নিলাম যে যুদ্ধ বাড়ছে বলেই জিনিসপত্রের দাম বাড়ছে। তাহলে যুদ্ধ বাড়া সমান কারণ আর দ্রব্যমূল্য বৃদ্ধি সমান কার্য। এক্ষেত্রে আমরা এবার ব্যাখ্যায় চলে যাব। ব্যাখ্যা কি বলবো? যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটিতে সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। এখানে দুটি ঘটনার মধ্যে একটি ঘটনা বাড়ার সঙ্গে সঙ্গে আরেকটি ঘটনাকে বাড়তে দেখা যাচ্ছে, অর্থাৎ যুদ্ধ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটতে দেখা যাচ্ছে। তাই পূর্ববর্তী ঘটনাটি কারণ এবং পরবর্তী ঘটনাটিকে কার্য বলা চলে। তাই এক্ষেত্রে সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। আর এই দৃষ্টান্তটি পর্যবেক্ষণমূলক বলে সিদ্ধান্ত সম্ভাব্য হয়েছে। দেখো, এরপর আমরা একটা চরম গুরুত্বপূর্ণ বিষয়ে চলে এসেছি। দেখো, কোন পদ্ধতি, আমরা জানি 5টা পদ্ধতির কোন পদ্ধতির ফলে, কোন পদ্ধতির অপপ্রয়োগে বা ভুল প্রয়োগে কোন দোষ দেখা যায় তা আমি তোমাদের কাছে সংক্ষেপে লিখে দিয়েছি, তোমরা সেইগুলোকে খাতায় নোট করে নাও। দেখো, অন্যই পদ্ধতির ফলে আমাদের অনেক দোষ দেখা যেতে পারে। বহু কারণবাদের দোষ, অপর্যবেক্ষণ দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, সহকার্যের একটিকে অপরটির কারণ বলে মনে করা দোষ, অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষ, বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে মনে করা দোষ। এতগুলো ঘটতে পারে অন্যই পদ্ধতি অপপ্রয়োগের ফলে। ব্যতিরেকি পদ্ধতির অপপ্রয়োগের ফলে মূলত কাকতালীয় দোষ ঘটে। এছাড়াও দেখো, একটি আবশ্যিক শর্তকে সমগ্র কারণ বলে মনে করা দোষ, বহু কারণবাদের দোষ ব্যতিরেকি পদ্ধতি অপপ্রয়োগের ফলে ঘটতে পারে। আর অন্যই ব্যতিরেকি পদ্ধতির ফলে কি কি ঘটতে পারে? অপর্যবেক্ষণ দোষ আর সহকার্যের একটিকে অপরটির কারণ বলে মনে করা দোষ। আর সহপরিবর্তন পদ্ধতির অপপ্রয়োগের ফলে কি ঘটতে পারে? সহকার্যের একটিকে অপরটির কারণ বলে মনে করা দোষ, আর অবান্তর বা অপ্রাসঙ্গিক ঘটনাকে সমগ্র কারণ বলে মনে করা দোষ। ঠিক আছে, আমরা এবার দেখবো আমাদের পরবর্তীকালে যে দোষ বিচার চ্যাপ্টার, সেইখানে আমাদেরকে কোন কোন দোষটা পড়তে হবে। এই দোষটা পড়তে হবে 1 নাম্বার, এই দোষটা পড়তে হবে 2 নাম্বার, 3 নাম্বার এই দোষটা পড়তে হবে, 4 নাম্বার এই দোষটা পড়তে হবে, 5 নাম্বার সহকার্য তো দিয়ে দিয়েছি, সহকার্যর একটিকে অপরটি কারণ বলে মনে করা দোষ, অবান্তরটা এখানেও আছে, বেশ, এটাই 5 নাম্বার দিলাম। তাহলে 1 2 3 4 5টা দোষ, আর একটা আছে মন্দ উপমা, মানে উপমা যুক্তির অপপ্রয়োগের ফলে মন্দ উপমা দোষ হয়। এই দোষগুলো কিন্তু আমাদেরকে পড়তেই হবে। তাহলে এই দোষগুলো পড়তে গেলে আমাদেরকে যে স্ট্রাকচারটা দেখালাম সেই স্ট্রাকচারটা শিখতে হবে, যে ব্যাখ্যা দিলাম সেই ব্যাখ্যাটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলেই কিন্তু আমরা দোষ বিচার
টুক করে পেরে যাব। 4 যুক্ত 4 আছে 8 কিন্তু আমরা পেয়ে যাব। বেশ ঠিক আছে, তোমাদের এই চ্যাপ্টার ওপরে যদি কোনো অসুবিধা থাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি কেমন লাগলো তাও কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের দুটো শর্ট প্রশ্ন দিলাম, সেগুলো দেখে নাও। বেশ ঠিক আছে, সকলেই ভালো থাকো। ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ।